শুভ সকাল বন্ধুরা। আজ হলো 2 অক্টোবর বৃহস্পতিবার। আজকের সকালের শ্রীভূমি শিলচর হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে বৃষ্টির পূর্বাভাস আইএমডির। রাজধানী দিল্লিতে আগামী 2-3 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর অর্থাৎ আইএমডি। আইএমডি জানিয়েছে আগামী 2-3 দিন দিল্লি এনসিআরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিল্লি এনসিআরের জন্য একটি হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 2 দিন ধরে উত্তর পশ্চিম ভারতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। অপরদিকে উত্তর ত্রিপুরার সদর ধর্মনগরের কালিকাপুরে অবস্থিত সাব জেলে কর্তব্যরত কারারক্ষীদের উপর হামলা চালিয়ে একসঙ্গে পলাতক কুখ্যাত 6 কয়েদির মধ্যে একজনকে ফের গ্রেফতার করেছে পুলিশ। ধৃত দক্ষিণ আসামের শ্রীভূমি জেলার অন্তর্গত নীলামবাজারের বাসিন্দা আব্দুল ফাত্তা। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত এনডিপিএস আইনে মামলা চলছে। আব্দুল ফাত্তাকে পাকড়াও করলেও এখনো ধরা যায়নি পলাতক নাজিমুদ্দিন। ডাকাতি, একাধিক চুরি ও সম্পত্তি সংক্রান্ত মামলার আসামি। রহিম আলী বিএনএসের 331, 309 এবং 201 ধারায় অভিযুক্ত। সুনীল দেববর্মা 364, 302 ধারায় এক হত্যা মামলার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। নারায়ণ দত্ত বাংলাদেশি নাগরিক, পিপি আইনের ধারা 3 অধীনে অভিযুক্ত এবং রুশন আলী বিএনএসের 331 এবং 309 ধারায় অভিযুক্ত। এদিন সকালে জেল সুপারের দায়িত্বপ্রাপ্ত সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট দেবযানী চৌধুরী জানিয়েছিলেন, আজ বুধবার সকাল 6টার দিকে সেল থেকে বন্দীদের নৈমিত্তিক কাজকর্ম যেমন শৌচকর্ম প্রাতঃরাশের জন্য বের করার পরপরই জেল ব্রেকের ঘটনাটি ঘটেছিল। তারা গার্ড গেদুমিয়ার উপর সম্মিলিতভাবে হামলা চালায়। তাদের প্রতিহত করতে কর্তব্যরত আরো জেল কর্মী এগিয়ে গেলে তাদের উপরও হামলা চালিয়ে মূল গেট দিয়ে পালিয়ে যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সহ 6 কুখ্যাত অপরাধী। পলাতক কয়েদিদের ধরতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় পুলিশ। জেলার সমস্ত থানা ফাঁড়ি সহ অন্যান্য পুলিশ বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়। পলাতক আসামিরা যাতে শহর ত্যাগ করতে না পারে সেজন্য বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসানো হয়। সরিয়ে দেওয়া হয় পলাতকদের ফটো। উত্তর ত্রিপুরার পুলিশ সুপার অবিনাশ কুমার রায়ের নেতৃত্বে পদস্থ পুলিশ অফিসাররা গোটা ঘটনার তদন্ত করছেন। আসাম ত্রিপুরা আন্তঃরাজ্য সীমান্ত এলাকা এবং বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমানার নিকটবর্তী স্থান সহ সমগ্র অঞ্চল জুড়ে ব্যাপক অভিযান চলছে। অপরদিকে কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং পেনশনারদের মহার্ঘ ভাতা আরও 3% বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা এই বৃদ্ধিতে অনুমোদন জানিয়েছে বলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান যে এর ফলে প্রায় 50 লক্ষ কেন্দ্রীয় সরকারের কর্মচারী এবং প্রায় 68 লক্ষ পেনশনার উপকৃত হবেন। চলতি বছরের 1 জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। উত্তর পূর্বাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তে নতুন করে আরও 57টি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করা হবে। এর মধ্যে 5টি উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের জন্য বরাদ্দ করা হয়েছে। শ্রী বৈষ্ণব একথা জানিয়ে বলেন যে এর জন্য প্রায় 862 কোটি টাকা ব্যয় করা হবে। তিনি আরও জানান যে সরকারের এই পদক্ষেপের ফলে প্রায় 87,000 ছাত্রছাত্রী উপকৃত হবে এবং নতুন করে আরও 4,600 অতিরিক্ত শিক্ষক পদ সৃষ্টি হবে বলেও তিনি কেন্দ্রীয় মন্ত্রী জানান। ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.5% অপরিবর্তিত রেখেছে বলে আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা ঘোষণা করেছে। অন্যদিকে 2025-26 অর্থ বছরের মূল গরু উৎপাদনের হার 6.8% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলেও আরবিআই সূত্রে জানানো হয়েছে। আসামের জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শামকানু মহন্ত এবং প্রয়াত শিল্পীর ম্যানেজার সিদ্ধার্থ শর্মাকে
এসআইটি গ্রেপ্তার করে গতকাল সকালে মুখ্য বিচারপতির সামনে হাজির করে সিআইডি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আদালত বন্ধ থাকা সত্ত্বেও তাদের মুখ্য বিচারপতির বাসভবনে হাজির করানো হয় এবং দণ্ডাধীশ তাদের দুজনকে 14 দিনের জন্য পুলিশি জিম্মায় প্রেরণ করেন। সিঙ্গাপুরে বিশেষ পরিস্থিতিতে জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনার তদন্তের জন্য আসাম সরকারের গঠন করা এসআইটি ইতিমধ্যেই সিআইডি কার্যালয়ে এই ঘটনার প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছে। আসাম পুলিশের অনুসন্ধান শাখার 2 জন আধিকারিক সিঙ্গাপুর পৌঁছেছেন। এসআইটি গতকালও জুবিন গার্গের সঙ্গে সিঙ্গাপুর যাওয়া সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত, বাদ্যযন্ত্রী শেখর চৌধুরী গোস্বামী, পুলিশ আধিকারিক সন্দীপন গার্গ এবং ব্যবসায়ী সঞ্জীব নারায়ণকে জিজ্ঞাসাবাদ করেছে। এদিকে জুবিন গার্গের জন্মভিটে যোরহাটে গতকাল সর্বজনীন উদ্যোগে শ্রাদ্ধানুষ্ঠান এবং শ্রদ্ধাঞ্জলি প্রদানের আয়োজন করা হয়। যোরহাট স্টেডিয়ামে আয়োজন করা এই অনুষ্ঠানে সর্বধর্ম প্রার্থনা, হরিনাম, গীতাপাঠ ইত্যাদি পরিবেশনের মাধ্যমে জনতার এই শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে অংশ নিয়ে অভিযুক্ত শামকানু মহন্ত এবং সিদ্ধার্থ সোমার গ্রেপ্তার প্রসঙ্গে জুবিন গার্গের পত্নী গরিমা শইকিয়া বলেন, অপরদিকে বরাক উপত্যকার 3 জেলায়ও শারদীয় দুর্গাপূজার মহানবমী উপলক্ষে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে। প্রতিকূল আবহাওয়ায় পূজা দর্শনার্থীদের আনন্দে বাটা পড়লেও গতকাল তা কাটিয়ে উঠে বিভিন্ন বারোয়ারি পুজো মণ্ডপে অগণিত দর্শনার্থীদের ভিড় পরিলক্ষিত হয়েছে ও গভীর রাত পর্যন্ত এই ভিড় ছিল। গতকাল সকাল হতেই মণ্ডপে মণ্ডপে মায়ের চরণে নবমীর অঞ্জলি দিতে ভক্তদের লাইন দেখা গেছে। দুপুরে মণ্ডপগুলিতে মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে। শ্রীভূমি জেলার পাথারকান্দি, নিলামবাজার, আসিমগঞ্জ, ভাঙ্গা, বদরপুর সহ অন্যান্য এলাকার পূজা মণ্ডপগুলিতে ভক্তদের যথেষ্ট ভিড় পরিলক্ষিত হয়েছে। তবে পুজোর শেষ দিন হয় ভক্তদের মন ভারাক্রান্ত হয়ে উঠেছে। আজ দশমীতে প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে। এদিকে বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে শ্রীভূমি জেলা প্রশাসন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেছে বলে আমাদের শ্রীভূমির সংবাদদাতা জানিয়েছেন। হাইলাকান্দি জেলা এইবার ছোট বড় মিলিয়ে প্রায় 360টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হাইলাকান্দি শহরে প্রায় 40টি পুজোর আয়োজন করা হয়। কেবল হাইলাকান্দি শহরেই নয়, জেলার গ্রামাঞ্চলেও পুজোকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। উল্লেখ্য, এই দুর্গাপূজায় বারোয়ারি এবং গরুয়া মিলিয়ে বরাক উপত্যকায় 1000-এরও বেশি পুজো অনুষ্ঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য 3 জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে শিলচর, শ্রীভূমি এবং হাইলাকান্দি শহরে যানবাহন চলাচলের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ বলবৎ করা হয়েছে। জনসাধারণ যাতে সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে পুজোর আনন্দ উপভোগ করতে পারেন তার জন্য কিছু কিছু এলাকায় যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পরবর্তী খবরটি হলো, অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে গেল ট্রাম্প প্রশাসন, শাটডাউন ঘোষণা আমেরিকায়। অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে গেল ডোনাল্ড ট্রাম্পের সরকার, আমেরিকায় শাটডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টায় অর্থাৎ বুধবারের সূচনার সময় হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে শাটডাউনের কথা ঘোষণা করে। মঙ্গলবার মার্কিন সেনেট প্রশাসনের তহবিল সংক্রান্ত বিল অনুমোদন করতে পারেনি। তহবিল নিয়ে সেনেটের রিপাবলিকান এবং ডেমোক্রেট সদস্যরা একমত হতে পারেননি। 1 অক্টোবর থেকে আমেরিকায় নতুন অর্থবর্ষ শুরু হয়। 1 অক্টোবরের আগেই পরবর্তী অর্থবর্ষের জন্য নতুন তহবিল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এবার নতুন বিল নিয়ে সেনেট সদস্যরা একমত হতে পারেননি, ব্যয় বরাদ্দ চূড়ান্ত করতে পারেননি। মার্কিন সেনেটে মোট সদস্য সংখ্যা 100। সরকারি তহবিল সংক্রান্ত বিল পাস করাতে হলে তার পক্ষে অন্তত 60টি ভোট প্রয়োজন। রিপাবলিকানদের সংখ্যা 53, অর্থাৎ যে কোনো বিল পাস করাতে অন্তত 7 জন ডেমোক্রেটের সমর্থন তাদের প্রয়োজন হয়। কিন্তু নতুন সরকারি তহবিল সংক্রান্ত বিলে তা হয়নি, তাই সেনেটের অনুমোদনও মেলেনি। বিল অনুমোদন না পাওয়ায় মার্কিন কংগ্রেসকে কোনো অর্থ বরাদ্দ করা হয়নি, যা প্রতি অর্থবর্ষের শুরুতে
সরকারের বিভিন্ন দফতরের কাজ চালানোর জন্য দেওয়া হয়। এর ফলে সরকারের অধিকাংশ দফতরের কাজই বন্ধ হয়ে যাবে। চালু থাকবে কেবল আপাতকালীন পরিষেবাগুলি। অভিবাসন, পরিবহন নিরাপত্তা, সিক্রেট সার্ভিস, শুল্ক এবং সীমান্ত রক্ষা দফতর, হোমল্যান্ড সিকিউরিটি দফতরের কাজ চালু থাকবে। অন্যান্য সরকারি দফতরগুলো আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। সেই সমস্ত দফতরের কর্মীদের বেতনও বন্ধ থাকবে। শাটডাউন উঠলে পুনরায় বেতন চালু হবে। মার্কিন শিক্ষা দফতর জানিয়েছে অধিকাংশ কর্মীকেই আপাতত বসিয়ে দেওয়া হবে। প্রভাব পড়বে আমেরিকার খাদ্য দফতরেও। এই পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদেরই দোষারোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। গণছাঁটাইয়ের হুমকিও দিয়েছেন তিনি বলেন, শাটডাউনের অনেক ভালো দিক রয়েছে, যেগুলো আমরা চাই না সেগুলো ফেলে দিতে পারি। অনেককে ছাঁটাই করা হবে, তারা প্রত্যেক হবেন ডেমোক্র্যাট। 2018 সালে ট্রাম্পের প্রথম দফায় মার্কিন প্রশাসন 35 দিনের জন্য অচল হয়ে পড়েছিল। এখনো পর্যন্ত আমেরিকার ইতিহাসে সেটাই সবচেয়ে বড় শাটডাউন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।